বিসমিল্লাহির রহমানির রহিম। পুলিশ প্রবিধান 1943। পুলিশ প্রবিধানের অধ্যায় হচ্ছে 26টে। পুলিশ প্রবিধানের অধ্যায় 26টে। ধারা প্রবিধান হচ্ছে 1 থেকে 1290। আমরা 300-রও অধিক প্রবিধানের আলোচনা করব এমসিকিউ কারণে। এছাড়া আমরা পুলিশ প্রবিধানের মূল ধারা পড়ব 120টে। আমরা মূল ধারা পড়ব 120টে। আর আজকে সূচি বলবো 151 থেকে। আমাদের মূল আলোচনা 116। আমি যে ধারাগুলো বলবো এইগুলো আপনারা নিয়মিত সূচি মুখস্থ করবেন। আর যে ধারাগুলোর ব্যাখ্যামূলক এমসিকিউ বলি ওগুলো শুধু এমসিকিউর জন্যই মনে রাখবেন। যখন এমসিকিউ ছিল রিডিং মনে চাইলে একবার পড়বেন, আপনার কল্যাণ, না চাইলে আপনি রেকর্ড একের অধিকবার শুনবেন। আগামীকাল এমসিকিউ, শুক্রবার এমসিকিউ পরীক্ষা নেব। আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন ইনশাল্লাহ। সবার জন্য এমসিকিউ করবেন, আপনাদেরই ভালো হবে এবং অনেক প্রশ্ন সম্পর্কে জানতে পারবেন। তাহলে পুলিশ প্রবিধানের 151 হচ্ছে পুলিশ দলের অধীনে পুলিশ দলের সঙ্গে সশস্ত্র ম্যাজিস্ট্রেটের দায়িত্ব কর্তব্য। 151 প্রবিধান 151 প্রবিধান পুলিশ দলের সাথে সশস্ত্র পুলিশ দলের সাথে ম্যাজিস্ট্রেটের দায়িত্ব কর্তব্য। 152 সশস্ত্র পুলিশ দলের সাথে পুলিশ অধিনায়কের দায়িত্ব কর্তব্য। পুলিশ অধিনায়কের দায়িত্ব কর্তব্য 152। সশস্ত্র পুলিশ দলের সাথে পুলিশ অধিনায়কের দায়িত্ব কর্তব্য। এরপরে আসেন 153 আগ্নেয়াস্ত্র ব্যবহার। 153 আগ্নেয় অস্ত্রের ব্যবহার। এই আগ্নেয় অস্ত্রের ব্যবহার কখন করবেন? আত্মরক্ষার ক্ষেত্রে করবেন, বেআইনি সমাবেশের ক্ষেত্রে করবেন এবং গ্রেপ্তারের ক্ষেত্রে করবেন। 154 আগ্নেয়াস্ত্র ব্যবহারের পূর্বে পুলিশের করণীয়। আগ্নেয়াস্ত্র ব্যবহারের পূর্বে সতর্কবাণী উচ্চারণ করবেন। 155 গুলি বর্ষণের নির্দেশ এবং নিয়ন্ত্রণ। গুলি বর্ষণের সময় আপনার আমার করণীয় কি সেই সম্পর্কে বলছে, গুলি ব্যবহারের সময় করণীয়। 156 আগ্নেয়াস্ত্র ব্যবহারের পরের করণীয়। 156 আগ্নেয়াস্ত্র ব্যবহারের পরের নিয়ম নীতি বা করণীয় কার্যক্রম। 157 গুলি ব্যবহার হয়ে গেলে, আগ্নেয়াস্ত্র ব্যবহার হলে তখন নির্বাহী একটা পূর্ণাঙ্গ নির্বাহী তদন্ত হবে, একটা পূর্ণাঙ্গ নির্বাহী তদন্ত হবে। 163 আদেশপত্র। 163 কমান্ড সার্টিফিকেট সিসি 909। 164 ফেটিক ডিউটি বা শ্রমমূলক কাজ। 164 ফেটিক ডিউটি বা শ্রমমূলক কাজ। 190 সহকারী সার্কেল। সহকারী পুলিশ সুপার একজন রিডার পাবেন, রিডারের পদমর্যাদায় এএসআই, এবং একজন আর্দালি পাবেন কনস্টেবল। তাহলে একজন রিডার পাবেন, একজন আর্দালি পাবেন। এই হলো 190। এরপরে আসেন 201 থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। 201 হলো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। 202 থানার ফাঁড়ির দায়িত্ব হস্তান্তর, এটা গুরুত্বপূর্ণ না, থানা ফাঁড়ি হস্তান্তর। 203 থানা ভবন পরিষ্কার রাখা, থানা ভবন পরিষ্কার রাখা। 205 থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব কর্তব্য। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব কর্তব্য, তিনি কি কি কাজ করবেন সেই বিষয়ে। 207 কনস্টেবলের দায়িত্ব, সহকারী সাব ইন্সপেক্টরের দায়িত্ব কর্তব্য বা এএসআই দায়িত্ব কর্তব্য। 207 এএসআই দায়িত্ব কর্তব্য। 208 কনস্টেবলের দায়িত্ব কর্তব্য। 208 কনস্টেবলের দায়িত্ব কর্তব্য। 209 মফস্বল ডায়েরি। 209 মফস্বল ডায়েরি। 210 সত্যতা প্রতিপাদন লিপি ভেরিফিকেশন। সত্যতা প্রতিপাদন লিপি ভেরিফিকেশন। এই ভেরিফিকেশন তাহলে এখন আমরা আলোচনা করব 216। এই 216 যে রেল এবং স্টিমার, 216 17 একটু পড়া লাগবে, আমাদের সূচির সাথে পড়বেন, কারণ এএসআই আছে তো, এএসআই এবং কনস্টেবলের যে দায়িত্ব কর্তব্য আসে, শুধু 207-এর মধ্যে সীমাবদ্ধ থাকবেন না। পুলিশ জনসাধারণের সাথে কী ধরনের ব্যবহার করবে 33 ধারার মধ্যে সীমাবদ্ধ থাকবেন না। পুলিশের দায়িত্ব কর্তব্য কি পুলিশ আইনের 33 ধারার মধ্যে সীমাবদ্ধ থাকবেন না। এই প্রশ্ন যখন পড়বে তখন আরো ব্যাপক বলবো। তাহলে আপনারা যখন দেখবেন এএসআই দায়িত্ব শুধু 207-এর মধ্যে সীমাবদ্ধ থাকবেন না, 216 ব্যবহার করবেন, ঠিক আছে? এবং পুলিশের অন্যান্য দায়িত্ব, এএসআই আরো দায়িত্ব কর্তব্য যখন পাবো সেগুলো আপনারা ধারাবাহিকভাবে ভিলেজ ক্রাইম নোটবুকেও এএসআই দায়িত্ব কর্তব্যের বিষয়ে লেখা থাকে, সেখানেও লিখবেন। এখন আসলে গুরুত্বপূর্ণ রেলওয়ে এবং গুরুত্বপূর্ণ স্টিমার ঘাটে
সহকারী সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল নিয়োগ করবেন। এই কনস্টেবল কোথা থেকে যাবে? যে থানা এলাকার মধ্যে এই রেল স্টেশন আছে ওই থানার কনস্টেবল এবং এএসআই ওখান থেকে বরাদ্দকৃত কনস্টেবল এবং এএসআই ওইখানে ডিউটি করতে যাবে। খালি এই রেলওয়ের ব্যতীত মানে রেলওয়ে থানা এলাকা অবস্থিত গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টিমার ঘাটে থানার অনুমোদিত কনস্টেবল এবং সহকারী সাব ইন্সপেক্টর নিয়োগ করা যাবে। তাহলে এমসিকিউ, থানার যে স্টিমার বা রেলওয়ে ডিউটি করবেন কনস্টেবল এবং এএসআই তিনি কোন জায়গার থেকে বরাদ্দকৃত হবেন? রেলওয়ের থেকে, হাইওয়ের থেকে, তারপরে যে থানা এলাকায় সেই থানা এলাকায় টুরিস্ট পুলিশ থেকে। তখন আপনারা লিখবেন যে থানা এলাকার মধ্যে ওই রেল স্টেশন বা স্টিমার ঘাট আছে ওই থানায় যে বরাদ্দকৃত কনস্টেবল এবং এএসআই আছে এদের মধ্যে থেকে ওই নিয়োগ হবে, ওইখানে দায়িত্ব পালন করবে গুরুত্বপূর্ণ রেলওয়ে এবং গুরুত্বপূর্ণ স্টিমার ঘাটে। আপনারা জানেন রেলওয়ে পুলিশ অনেক আগের থেকে আছে, কিন্তু বর্তমান নো পুলিশ আছে। হট করে নো পুলিশ মারিয়ে দেবেন না। যেমন গতবারের এমসিকিউ ছিল খেয়াঘাট পার করার সময় কোন আইনের বিধান বলে এই খেয়াঘাটের ভাড়া পুলিশ দেয় না, সবাই সড়ক পরিবহন মারছিল। ঠিক আছে, মূল আইন হবে পুলিশ প্রবিধান, ওই কথাটা পুলিশ প্রবিধানে উল্লেখ ছিল। তাহলে আপনারা জানবেন সহকারী পুলিশ সহকারী মানে এএসআই সহকারী সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল যে রেল স্টেশনে রাখবে দায়িত্ব পালন করবে ওই কনস্টেবল কোন কোন থানায় কর্মরত হবে? যে থানার অধীনে ওই গুরুত্বপূর্ণ রেল স্টেশন বা ওই ইসের দায়িত্ব স্টিমার ঘাট আছে ওই থানার থেকে বরাদ্দকৃত কনস্টেবল। এমসিকিউ ওটাই। তাদের পোশাক, তারা এএসআইদের পোশাক সাদা পোশাকে নিয়োজিত করা বা সন্দেহভাজন নজরদারি লোকদের সম্পর্কে সম্পূর্ণ অবহিত থাকবেন। এরা সাদা পোশাকে নিয়োজিত হবে এবং গুরুত্বপূর্ণ লোকদের নজরদারি কি করবেন? সন্দেহভাজন লোকদের নজরদারি সম্পর্কে অবহিত হবেন। যারা সন্দেহজনক এদেরকে নজরদারি করবেন। তাহলে সাদা পোশাকে কিংবা এরা কি তাদের পোশাক হবে সাদা পোশাকে নিয়োজিত করা হবে। এই এএসআই এবং কনস্টেবল কোন পোশাকে নিয়োজিত হবে? সাদা পোশাকে নিয়োজিত হবে। এমসিকিউ, যে স্টিমার এবং গুরুত্বপূর্ণ রেলওয়ে কোন ধরনের পোশাকে নিয়োজিত হবেন? সাদা পোশাকে নিয়োজিত হবেন। স্টিমার ঘাটে এবং ট্রাফিক নিয়ন্ত্রণ কাজে নিয়োজিত থাকবে। তারা যে এই যে গুরুত্বপূর্ণ রেলওয়ে এবং গুরুত্বপূর্ণ স্টিমার ঘাটে তারা ট্রাফিক নিয়ন্ত্রণ করবেন এবং এই কাজে নিয়োজিত হবেন। তারা কি করবেন? স্টিমার ঘাটে ট্রাফিক নিয়ন্ত্রণ কাজে নিয়োজিত করবেন। তাহলে কি করবেন? সন্দেহজনক ভাবের গতিবিধি দেখবেন, নজরদারি করবেন এবং ট্রাফিক নিয়ন্ত্রণ তারা করবেন। কারা করবেন? এএসআই এবং কনস্টেবল করবেন। যাদের আছে যাত্রীদের চলাচল নিয়ন্ত্রণ ক্ষমতা তাদের আছে। যাত্রীরা যে চলাচল করতেছে এদের নিয়ন্ত্রণ করতে পারেন, এদের চেকব্যাক তারা করতে পারবেন, এই নিয়ন্ত্রণ করবেন, এই ক্ষমতা তাদের আছে। সাদা পোশাকে গ্রেপ্তার করা, যে সাদা পোশাকেরা গ্রেপ্তার করতে চায়, যারা আমাদের কনস্টেবল এবং এএসআই গেছে সাদা পোশাকে কিন্তু গ্রেপ্তার করতে চাইলে কি করা লাগবে? ওই রেলের পোশাক পরিহিত পুলিশকে সহযোগিতা নিতে হবে এবং তাদের সাথে রাখা লাগবে। তাহলে যদি এএসআই থানার যারা গুরুত্বপূর্ণ রেল স্টেশনে এই কথাগুলো শুনলে এমসিকিউতে সারা সাজাবেন তখন পারবেন। গুরুত্বপূর্ণ রেলওয়ে এবং গুরুত্বপূর্ণ স্টিমার ঘাটে যখন সাদা পোশাকে আপনি ডিউটি করতেছেন, আপনি তো সাদা পোশাকে গেছেন, কিন্তু কোনো ব্যক্তিকে আপনি করবেন, তারে নিয়ন্ত্রণ করবেন, মানে চেক করবেন, তাকে জিজ্ঞাসাবাদ করতেই পারেন, আপনার ক্ষমতা করবেন, সমস্যা নাই। কিন্তু যদি গ্রেপ্তার করার দরকার হয়, যদি আমাকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করার দরকার হয়, অবশ্যই আপনি রেলওয়ে পুলিশ পোশাক পরা পুলিশ এদের সহযোগিতা নেবেন, এদের দ্বারা গ্রেপ্তার করাবেন, আপনি করবেন না। এই আপনি যে গুরুত্বপূর্ণ রেলওয়ে বা স্টিমার যারা যে সমস্ত দুইজন গেছে কনস্টেবল এবং এএসআই ওরা গ্রেপ্তার করবে না। কারা গ্রেপ্তার করবে? সাদা পোশাকে গ্রেপ্তার করা হয় বা গ্রেপ্তার করা লাগে তাদের পোশাক পরিহিত রেলওয়ে পুলিশের কোনো অফিসার দ্বারা গ্রেপ্তার করবেন। যদি আপনার গ্রেপ্তার করার এতই প্রয়োজন হয়, দরকার হয়, তাহলে আপনি সাদা পোশাক আছেন, দরকার নাই, পোশাক পরিহিত পুলিশ দ্বারা গ্রেপ্তার করেন। আমাদের রেলওয়ে পুলিশ আছে। তাহলে এর কি পেলাম? অনেকগুলো এমসিকিউ পেলাম। আমাদের যে রেল স্টেশনে যে থানা এলাকায় থাকবে ওইখানে বরাদ্দকৃত কনস্টেবলের থেকেই এবং এএসআই থেকে ওইখানে দায়িত্ব পালন করবেন। এরা কি করবেন? সন্দেহজনক ব্যক্তির নজরদারি করবেন। এরা দায়িত্ব পালন করবেন সাদা পোশাকে। এরা ট্রাফিক সিগন্যাল নিয়ন্ত্রণ করবেন।
যাত্রীদের গতিবিধি রোধ করে কোনো কিছু জিজ্ঞেস করতে পারেন, এ ক্ষমতা তাদের আছে। তারা গ্রেপ্তার যদি করতে চায় গ্রেপ্তারও করতে পারবেন, তাদের রেলওয়ে পুলিশের সহযোগিতা নেবেন। এইগুলো এমসিকিউ গুলো। এরপরে একটা নোট বই তারা কাছে রাখবেন। তারা কি রাখবেন? এই রেলওয়ে এবং গুরুত্বপূর্ণ রেলওয়ে এবং স্টিমার ঘাটে যারা দায়িত্ব পালন করবেন, একটা নোটবুক তারা সঙ্গে রাখবেন, একটা নোটবুক তারা সঙ্গে রাখবেন। এছাড়া কি বলছে, ভারপ্রাপ্ত কর্মকর্তা তাদের ভুক্তিসমূহ দেখবেন। ভারপ্রাপ্ত কর্মকর্তা যে রেলে আছেন তাদের এই ভুক্তিসমূহ মানে তাদের কার্যক্রম সমূহ দেখবেন। এটা বিশেষ গুরুত্বপূর্ণ না? একটা বিশেষ প্ল্যাটফর্মে পাস। এই যারা এএস এবং কনস্টেবল আপনারা জানেন, আমাদের কিন্তু সাদা পোশাকে, আমি এটা রেলওয়েতে দেখি নাই কখনো, কিন্তু রেলওয়ে যদি প্ল্যাটফর্ম পাস লাগে সাদা পোশাকে যদি আপনি যান, তাহলে আপনি তো ওই টাকা দিয়ে ঢোকা লাগবে। ওই প্ল্যাটফর্ম রেল লাইন দেখতে, রেল স্টেশন দেখতে গেলে অনেক জায়গা আছে গুরুত্বপূর্ণ রেল স্টেশন, সেখানে সংরক্ষিত, সবার চলাচল উন্মুক্ত না। তাহলে কিরকম যাত্রীরা যাবে? কিন্তু আপনি তো ডিউটি করতে, আপনার তো টিকিট নাই যে দেখাবেন, তাহলে আপনি কি নেবেন? একটা পাস নেবেন। প্ল্যাটফর্ম ঢুকতে একটা পাস নেবেন। প্ল্যাটফর্মে ঢোকার জন্য প্ল্যাটফর্মে ঢুকতে পাস ব্যবহার করবেন। একটা পাস নেবেন। কার কাছ থেকে নেবেন? ওই রেলের। তাহলে বিশেষ পাস নিয়ে আপনি প্ল্যাটফর্মে ঢুকতে পারবেন। আপনি বিশেষ পাস নিয়ে প্ল্যাটফর্মে ঢুকবেন। আপনার কিন্তু ডিউটি, আপনার আমার ডিউটি কিন্তু ওইখানে বিশেষ পাস নিয়ে ওই প্ল্যাটফর্মে ঢোকা লাগবে। আমি যে কথা বলতেছিলাম সদরঘাট, সদরঘাট আমি যাইনি, আমি শুনেছি ওই যে সদরঘাটে যে লঞ্চ ছাড়ে ওই বরিশালগামী যায়, ওইখানে নাকি পাস নেওয়া লাগে, পাস নিয়ে ভিতরে যেতে হয়। এছাড়া বিমানবন্দরে আপনি যেখানে যদি বিমানবন্দরে কিছু এলাকায় যখন ঢুকবেন ওখানেও 300 টাকার পাস নিয়ে দেখা লাগে, কিন্তু রেলওয়ে আমি পাই নাই, কিন্তু এখানে পাইনি দেখছি। রেলওয়েতে যখন আপনি ডিউটি করবেন তাহলে আপনি পাস নেবেন। যদি পাস না থাকে তাহলে আপনি যাত্রী, আপনি টিকিট করে যথারীতি যাবেন, যেতে পারবেন। তাহলে পুলিশের জন্য কি, আপনি সাদা পোশাকে যাবেন প্ল্যাটফর্মে প্রবেশ করার জন্য বা ঢোকার জন্য, ওই পাস নেবেন, একটা পাস নেবেন, এতে আপনার টাকা পয়সা লাগবে না। প্ল্যাটফর্মের পাস ব্যতীত আর প্ল্যাটফর্মের পাস তার স্থলবেশিতে কেউ থাকলে আপনি যে পাস নেবেন, আপনি যদি কারোর বদলি দিতে যাচ্ছেন, ওই বদলিয়ার কাছে যদি পাস থাকে ওই পাসটা নেবেন। ওই বদলিয়ার কাছে যদি থাকে, যাকে বদলি দেবেন তার কাছে যদি পাস থাকে তাহলে ওই পাসটা নেবেন। এরপরে দেখেন প্ল্যাটফর্মে পাস। এরপরে প্রত্যেক বছর, এরপরে এমসিকিউ, প্রত্যেক বছর ডিসেম্বর মাসে, প্রত্যেক বছর ডিসেম্বর মাসে পুলিশ সুপার পরবর্তী বছরের জন্য কতটা প্ল্যাটফর্ম পাস দরকার সেই সম্পর্কে ট্রাফিক ব্যবস্থাকে অবহিত করবেন। তাহলে আমাদের পুলিশ সুপার কি করবেন? প্রত্যেক বছর ডিসেম্বর মাসে, প্রত্যেক বছর ডিসেম্বর মাসে পুলিশ সুপার পরবর্তী বছর মানে আমাদের যে সামনে যে বছর আসবে, তাহলে ডিসেম্বর মাসে বছরের শেষ ডিসেম্বর এমসিকিউ, এগুলো কিন্তু হুনুপুনু মনে করেন। আমাদের পুলিশ সুপার কি করবেন? এই পরবর্তী বছরের জন্য কতটা স্টেশন পাস, প্ল্যাটফর্মের পাস লাগবে সেই সম্পর্কে তিনি ট্রাফিক ব্যবস্থাকে অবহিত করবেন। মূল কথা হলো এমসিকিউ, পুলিশ সুপার কোন মাসে এই প্ল্যাটফর্ম পাস বিষয়ে করবেন? ডিসেম্বর মাসে। কোন বছরের পাস নেবেন? পরবর্তী বছরের পাস নেবেন। পুলিশ সুপার পুলিশ সুপার কি বিষয়ে পাস নেবেন? প্ল্যাটফর্ম পাস নেবেন। কোন বছরের প্ল্যাটফর্ম পাস নেবেন? পরবর্তী বছর। কোন মাসে এই প্ল্যাটফর্ম পাস সম্পর্কে তিনি ট্রাফিক ব্যবস্থাকে অবহিত করবেন? প্রতি বছরের ডিসেম্বর মাসে। প্রতি বছরের ডিসেম্বর মাসে পুলিশ সুপার প্রতি বছরের ডিসেম্বর মাসে পুলিশ সুপার প্ল্যাটফর্ম পাস নিয়ে ট্রাফিক ব্যবস্থাকে অবহিত করবেন। এমসিকিউ এলে দেখেন সবাই পাই যাবেন, খালি শুনতেছেন না, এই শুনেও আপনার কল্যাণ করেন ইনশাল্লাহ। এরপরে 217, 216 শেষ, 217তে আমাদের কাজ খেয়াল করবেন। ওখানে তো ওই কার্যক্রমগুলো যেসব লোকদের বিশেষ নজরদারি রাখতে হবে, এই 217 বলছে যেসব লোকদের বিশেষ নজরদারি রাখবে, কে রাখবে? কনস্টেবল এবং এএসআই, তাদেরকে প্রেরণ করা হয়েছে। গুরুত্বপূর্ণ রেল এবং স্টিমারে যে সমস্ত কনস্টেবল বা এএসআই প্রেরণ করা হয়েছে, এদের কি কি দায়িত্ব পালন করবে সেই সম্পর্কে আলোচনা। 1 নম্বরে গুরুত্ব রেল স্টেশন, স্টিমার ঘাট, সহকারী সাব ইন্সপেক্টর কনস্টেবল নিম্নোক্ত বিষয় নজরদারি করবেন। নো স্টিমার এবং ট্রেনে করে যুবকদের দল, তাহলে কি বলবেন? যুবকদের দল সম্পর্কে সন্দেহভাজন অপরাধী দলের আগমন, তাহলে যে সমস্ত যুবক দল আসা যাওয়া করতেছে নো স্টিমার এবং ট্রেনে, এই দলদের সন্দেহভাজন অপরাধী
বা আগমন সম্পর্কে নজরদারি করবে কনস্টেবল এবং এএসআই। তারপরে কি করবে, কুলি ব্যবহারের পরিবর্তে, আপনারা জানেন রেলওয়েতে কুলি আছে, এই যে দেখুন এক কালারের পোশাক পরে, কুলি ব্যবহারের পরিবর্তে যে সকল যুবক বা সম্মানী ব্যক্তি নিজেদের ব্যাগ বহন করে ওইটার প্রতি খেয়াল রাখবেন। তাহলে যে সমস্ত ব্যক্তি বা সম্মানিত ব্যক্তি কুলির পরিবর্তে নিজেরাই বড় ব্যাগ ব্যবহার করে এই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে খোঁজ খবর নেবেন, এই মানে কি নজরদারি করবেন। 3 নাম্বার বলছে অসাধারণ ওজন বা দৈর্ঘ্যের মালপত্র, অসাধারণ ওজন বা দৈর্ঘ্যের মালপত্র ওইগুলোর প্রতি নজরদারি রাখবেন। অসাধারণ ওজন, একটা দেন ব্রিফকেস অনেক বড়, তাহলে ওর পর নজরদারি করবেন, দেখা গেল একটা মানুষ মারি ওই ব্রিফকেসে নিয়ে যাচ্ছে, ঠিক আছে, এরকম ঘটনা কিন্তু ঘটে। তাহলে এবং দৈর্ঘ্যের মালপত্র এইগুলোর প্রতি নজরদারি। আহত ব্যক্তিগত আহত ব্যক্তিগণ মানে আগত যারা ওইখানে আসছে, আহত লাগছে, আগত ব্যক্তিগণ, অত বাংলায় উচ্চারণ হয় না, আগত ব্যক্তিগণ যারা ওইখানে আসা যাওয়া ওঠানামা করে এই ব্যক্তিগণের প্রতি নজরদারি রাখবেন। যে সকল লোক নিজেদের উপস্থিতি এবং পরিচয় গোপন করার জন্য সতর্ক অবলম্বন করে তাদের প্রতি নজরদারি করবেন। যে সমস্ত লোক উপস্থিতি গোপন করবে এবং পরিচয় গোপন করবার চাবে এদের বিষয়ে নজরদারি রাখবেন। নাম্বার 6 সন্দেহভাজন কয়েদি এবং অন্যান্য পেশাদার অপরাধী, তাহলে আফিম চোরাচালানকারী, সন্দেহভাজন কয়েদি, অন্যান্য অপরাধের প্রতি নজরদারি রাখবেন। এইটা কিন্তু গুরুত্বপূর্ণ। এই 116 আর 216 আর 17 এএসআই রেল স্টেশনে কি ধরনের দায়িত্ব কর্তব্য পালন করেন এইখানে একটু মুখস্থ টাইপের করে রাখবেন। তারপর আবার বলি, এগুলো যদি আগে পরে হয় সমস্যা নেই, কিন্তু মুখস্থ টাইপ করবেন। যেসব লোকদের বিশেষ নজরদারি রাখা লাগবে, যেসব লোক যুবক দল, সংক্ষেপে রাখবেন, যুবক দল সন্দেহভাজন অপরাধী, যুবক দল সন্দেহভাজন অপরাধী, কুলি ব্যতীত যারা মালামাল বহন করে তারা, কুলি ব্যতীত যারা মালামাল বহন করে তারা, সংক্ষেপে কুলি ব্যতীত যারা মালামাল বহন করে তারা, অসাধারণ ওজন এবং দৈর্ঘ্যের মালপত্র, অসাধারণ ওজন এবং দৈর্ঘ্যের মালপত্র, আগমনকারী ব্যক্তিগণের পরিচয় গোপন করে এমন ব্যক্তির, তারপরে লিখবেন পেশাদার অপরাধী দেন অনেক বড়, প্রথমবার বললাম, পরের গুলো শর্ট করে, আমি এই শর্ট করে মুখস্থ করছিলাম, বুঝছেন, মুখস্থ করবেন শর্ট করে, এটা কিন্তু মুখস্থর জিনিস। এরপরে আমরা চলে যাব এখন হলো 222 পুলিশ প্রবিধান 1943-এর 222 একটা এমসিকিউ ভারপ্রাপ্ত ফেরি নৌকায় অতিরিক্ত বোঝায়, ফেরিতে নৌকাতে যদি অতিরিক্ত বোঝায় তাহলে ভারপ্রাপ্ত কর্মকর্তা অভ্যাসগতভাবে অতিরিক্ত যাত্রী বোঝায় পরিলক্ষিত হয়, তখন তা জেলা ম্যাজিস্ট্রেটকে অবহিত করবেন। তাহলে কিটা অবহিত করবেন? ভারপ্রাপ্ত কর্মকর্তা অবহিত করবেন। কাকে অবহিত করবেন? যদি ফেরিতে বা নৌকায় অধিক পরিমাণ যাত্রী অভ্যাসগতভাবে নেয় তাহলে তিনি কাকে অবহিত করবেন? ম্যাজিস্ট্রেটকে অবহিত করবেন। নৌকায় বা ফেরিতে যদি অধিক যাত্রী অভ্যাসগতভাবে টানাটানি করে তাহলে তাদের বিষয়ে পুলিশ সুপার কাকে অবহিত করবেন? ডিআইজি, ইন্সপেক্টর জেনারেল, এডিশনাল জেনারেল, জেলা ম্যাজিস্ট্রেটকে অবহিত করবেন। র্যাঙ্কের কোনো ব্যাপার না, যার আইন বলে যার ক্ষমতা যেটা সেই এমসিকিউ করবেন। তাহলে ভারপ্রাপ্ত কর্মকর্তা যখন ফেরি নৌ চলাচল করে ওইখানে অধিক সংখ্যক যাত্রী অভ্যাসগতভাবে যদি নেয় তাহলে এই পুলিশ সুপার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাকে বলবেন? জেলা ম্যাজিস্ট্রেটকে অবহিত করবেন। এমসিকিউ শেষ। এরপরে আসেন পাগল ভ্রাম্যমাণ বিপজ্জনক পাগলের ব্যাপারে পুলিশ 224 ভ্রাম্যমাণ এবং পাগলের ব্যাপারে পুলিশের বিধান হচ্ছে বিপজ্জনক পাগলের যথোপযুক্ত এগুলো জেলা সদরে, তাহলে পাগল যদি দেখেন কোথাও কোনো পাগল দেখলে নিজে জেলা সদরে প্রেরণ করবেন এবং বিপজ্জনক পাগলের যথোপযুক্ত যত্ন নেওয়া হয় তাদের ব্যাপারে পুলিশ হস্তক্ষেপ করবে না। তাহলে যে সমস্ত বিপজ্জনক পাগল আছে, এমসিকিউ, যে সমস্ত বিপজ্জনক পাগল আছে এদের যারা যত্ন নেয় এদের বিষয়ে পুলিশ কোনো ইন্টারফিয়ার করবে না বা হস্তক্ষেপ করবে না। পুলিশ কোন পাগলের ব্যাপারে হস্তক্ষেপ করবে না? যেসব পাগল বিপজ্জনক এবং যাদেরকে এরা দেখাশোনা করে এই পাগলের ব্যাপারে
পুলিশ হস্তক্ষেপ করবে না, এটা পুলিশ প্রবিধানের 224 এতটুকুই। এরপরে আসেন 225, পুলিশের ইন্সপেক্টর কর্তৃক অস্ত্র এবং গোলাবারুদের দোকান পরিদর্শন। পুলিশ ইন্সপেক্টর কর্তৃক অস্ত্র এবং গোলাবারুদ পরিদর্শন 225, এটি একটু পড়বেন। তাহলে কি বলছে, অস্ত্র এবং গোলাবারুদ সকল দোকানে কমপক্ষে 3 মাসে একবার পরিদর্শন করবেন। এমসিকিউ, পুলিশ ইন্সপেক্টর অস্ত্র এবং গোলাবারুদের দোকান কতদিনের পর পরিদর্শন করবেন? কমপক্ষে 3 মাসে একবার পরিদর্শন করবেন। কমপক্ষে 3 মাসে একবার পরিদর্শন করবেন। এই এমসিকিউ গুলো আসবেন। আজকে যদি মনে কিছু করতেছেন না, হয়তো বা মনে করতেছেন, কারণ মহব্বতের সাথে যে ক্লাস শোনেন, গরজ সহকারে শোনেন, টাইম টাইমে ক্লাসে বসেন, আমি বিশ্বাস করি যে আপনারা আসলে ধৈর্যের সাথে ক্লাসটা শোনেন এবং এমসিকিউ গুলো খেয়াল করবেন। আপনার এমসিকিউ পড়া লাগবে না। আমি এমসিকিউ করব 1000টার উপরে, আর এটা এমসিকিউ বই কিনবেন, সেখানে 10-20 মানে 200টা পাবেন না 500টা পাবেন, তার বেশি আপনি পাবেন না, কারণ এমসিকিউ অত করলে ওর বই মোটা হবে, কেউ কিনবে না। তাহলে এখন মনে করেন অস্ত্র বা গোলাবারুদের দোকান, পুলিশের ইন্সপেক্টর অস্ত্র বা গোলাবারুদের দোকান কতদিন পর পর পরিদর্শন করবেন? সর্বনিম্ন 1 বছর, সর্বনিম্ন 6 মাস, সর্বনিম্ন 4 মাস, সর্বনিম্ন 3 মাসে একবার পরিদর্শন করবেন। সর্বনিম্ন 3 মাসে একবার এই অস্ত্র গোলাবারুদের দোকান পরিদর্শন করবেন। সর্বনিম্ন কত? 3 মাসে একবার পরিদর্শন করবেন। তাহলে আসতে পারে 6 মাস, 1 বছর, 9 মাস, 3 মাস। তাহলে কি লিখবেন? 3 মাসে একবার পরিদর্শন করবেন পুলিশের ইন্সপেক্টর অস্ত্র এবং গোলাবারুদের দোকান পরিদর্শন করবেন। এরপরে 226 বিস্ফোরকের গুদাম পরিদর্শন, তল্লাশি এবং আটক। বিস্ফোরকের গুদাম পরিদর্শন, তল্লাশি এবং আটক, এগুলো প্রশ্ন আসে, এগুলো এমসিকিউ গুলো তুলে দেই। সাব ইন্সপেক্টর বা তদমর্যাদার অফিসার। তাহলে এই যে বিস্ফোরকের গুদাম পরিদর্শন, তল্লাশি, আটক, এদের সর্বনিম্ন কোন র্যাঙ্ক? সাব ইন্সপেক্টর বা তদুপরের পদমর্যাদার যে কোনো পুলিশ অফিসার। এই যে আমরা 226 পর্ব, এখন বিস্ফোরক গুদাম পরিদর্শন, তল্লাশি বা আটক। এইখানে তল্লাশি আর আটকের কথা বলছে, গুদাম পরিদর্শক এইখানে এসে সাব ইন্সপেক্টর যুক্ত করছে। এই সাব ইন্সপেক্টর থেকে তদূর্ধ্ব পুলিশ অফিসার কি করবেন? এই বিস্ফোরকের গুদাম পরিদর্শন করবেন, তল্লাশি করবেন এবং আটক করবেন। এখানে এমসিকিউ কি কি হচ্ছে? যদি বিধি লঙ্ঘন করে, বিস্ফোরক তৈরি করে, দখলে রাখে, বিক্রয় বা হস্তান্তর করে, আমদানি করা হয়েছে, সে এরূপ স্থানে প্রবেশ করতে পারবেন এবং পরিদর্শন এবং পরীক্ষা করতে পারবেন। শর্ট করে তাহলে 226-1 যদি আমাদের সাব ইন্সপেক্টরের তদস্য অফিসার জানতে পারেন, বা এই বিস্ফোরক যে আইন কালাম আছে এর বিধিবিধান যদি লঙ্ঘন করে, কোনো গুদাম লঙ্ঘন করে, বিস্ফোরক তৈরি করে, দখলে রাখে, বিক্রয় করে, হস্তান্তর বা আমদানি করে, এইরূপ স্থানে বিনা কি করবেন? স্থানে প্রবেশ করতে পারবেন এবং পরিদর্শন এবং পরীক্ষা করতে পারবেন। যদি আসে গুদাম পরিদর্শন নিয়ম, এগুলো করবেন। 2 নম্বর কি হচ্ছে? যেখানে বিস্ফোরকের জন্য তল্লাশি করতে পারবেন, তাহলে ওই স্থানে কিসের জন্য করবেন? বিস্ফোরকের জন্য তল্লাশি করবেন। 3 নম্বরে কি বলছে? উক্ত বিস্ফোরক দ্রব্য জব্দ, আটক, অপসারণ, প্রয়োজনের মতো ধ্বংস বা অন্য কোনো নিষ্ক্রিয় করতে পারেন। তাহলে এই যখন এই বিস্ফোরক দ্রব্য যদি মিলল না, সঠিক নাই, তাহলে উক্ত বিস্ফোরক দ্রব্য জব্দ, আটক, অপসারণ, প্রয়োজন মতো ধ্বংস বা নিষ্ক্রিয় করতে পারেন। কে পারেন? এই বিস্ফোরক দ্রব্য আটক, ধ্বংস এবং নিষ্ক্রিয় করতে পারেন। বিস্ফোরকের দোকানে পরিদর্শন, তল্লাশি, আটক করতে পারেন কোন মর্যাদার অফিসার? সহকারী এসআই থেকে তদূর্ধ্ব, এসআই থেকে তদূর্ধ্ব, ইন্সপেক্টর থেকে তদূর্ধ্ব, তারপরে এএসপি থেকে তদূর্ধ্ব। দেখবেন এসআই থেকে তদূর্ধ্ব লোক এই বিস্ফোরকের দোকান পরিদর্শন, তল্লাশি এবং আটক করতে পারেন, ধ্বংস করতে পারেন, তারপরে কি করতে পারেন? নিষ্ক্রিয় করতে পারেন এবং জব্দ করে আদালতে প্রেরণ করতে পারেন। এটা পুলিশের ক্ষমতা। এমসিকিউ, জাহাজ ডুবি। এমসিকিউ একটা আছে 227 প্রবিধান 227, জাহাজ ডুবি। জাহাজ সাধারণত চট্টগ্রাম বন্দর, এছাড়া আমাদের মোংলা বন্দর,
পায়রা বন্দর, আমাদের অনেকগুলো বন্দর এখন হয়েছে 1943 সালে চট্টগ্রাম বন্দর। এই বন্দরের কমিশনারের এখতিয়ারের এলাকায় সংগঠিত যদি জাহাজ ডুবে দেয় তাহলে পুলিশ অন্য কোনো জাহাজ ডুবার ঘটনা ম্যাজিস্ট্রেটকে অবহিত করবেন এবং ম্যাজিস্ট্রেট আদেশ প্রাপ্তির পর সময় তাহলে এই যে বন্দরে যখন জাহাজ ডুবে যাবে পুলিশ জেলা ম্যাজিস্ট্রেটকে অবহিত করবেন, বন্দরে খেয়াল রাখবেন এমসিকিউ, বন্দর চট্টগ্রাম, মোংলা, পায়রা বন্দর এসব বন্দরে যদি জাহাজ ডুবে যায় তাহলে পুলিশ কাকে অবহিত করবেন? ম্যাজিস্ট্রেটকে অবহিত করবেন। ওই কারণ ওখানে আমাদের পুলিশ না, ওখানে বন্দরের এই আমরা যেমন ওই যে কি করে আটক জব্দ এগুলো করি না, ওই পুলিশ আইনের 25, 26, 27 ফৌজদারি কার্যবিধি 1898 সালের 523, 24, 25 বন্দরে আবার এরকম বিধান আছে, বন্দরের কর্তৃপক্ষ আছে, ওরা করে। তারপরে আপনি যদি জানতে পারি ম্যাজিস্ট্রেটকে অবহিত করলেই যথেষ্ট, আর কাজ শেষ। 228 গুপ্তধনের ভান্ডার, 228 গুপ্তধনের ভান্ডার, মাটির নিচে লুকায়িত কোনো মূর্তি, মুদ্রা, অন্য কোনো ধন ভান্ডার পাওয়া গেলে সে সম্পর্কে পুলিশ সুপারের মাধ্যমে কালেক্টরের নিকট প্রতিবেদন পাঠাতে হবে। তাহলে কি পাইছেন দেখেন, এখানেও কিন্তু সংবাদ কোথায় চলে গেছে। এটা আমার আপনার কাজ। মাটির নিচে যদি লুকায়িত কোনো কি থাকে, মূর্তি থাকে, আপনারা জানেন মূর্তিগুলো অনেক দামি, এই যে কোষ্ঠী পাথরের মূর্তি, মুদ্রা মানে টাকা পয়সা, তারপরে স্বর্ণ রৌপ্য এরকম, অন্য কোনো ধন ভান্ডার মানে স্বর্ণ রৌপ্য হীরা এরকম খনিজ পদার্থ পাওয়া গেলে সেই সম্পর্কে পুলিশ সুপারের মাধ্যমে কালেক্টরের নিকট প্রতিবেদন পাঠাতে হবে। পুলিশ সুপারের মাধ্যমে কালেক্টরের এমসিকিউ, যদি মাটির নিচে কোনো মূর্তি বা লুকায়িত কোনো জিনিস পাওয়া যায় তাহলে কার মারফতে এই প্রতিবেদন পাঠাতে হবে? পুলিশ সুপারের মারফতে পাঠাতে হবে। প্রতিবেদন কার নিকটে যাবে? জেলা ম্যাজিস্ট্রেট, বন্দর কর্তৃপক্ষ, ভূমি কর্তৃপক্ষ, পানি উন্নয়ন কর্তৃপক্ষ, এরকম থাকতে পারে। পানির মধ্যে পাইছেন, পানির নিচে মাটি, তার নিচে পাইছেন, নোয়াখালী প্রশ্ন আসে গেল, তখন আপনি কি করবেন? তখন ওই একই বিধান, তাহলে পুলিশ সুপারের মাধ্যমে জেলা কালেক্টরকে অবহিত করব। যতই মাটির নিচে পাওয়া যায়, মৃত্তিকা বা মাটি বিষয়ক যে গবেষক করে তাকে জানানোর দরকার নাই, পানি বিষয়ক যে তাকে জানানোর দরকার নাই, যিনি জমির মালিক তাকে জানানোর দরকার নাই, পুলিশ সুপারের মাধ্যমে তাই কালেক্টরের নিকট প্রতিবেদন পাঠাতে হবে। যদি জেলা ম্যাজিস্ট্রেট থাকে তার নামও লিখবেন না, যার যেখানে দরকার তার নাম সেখানে, আইনি যা আছে তাই, আইনি বা বিধি। ত্রিকোণমিতি জরিপ হস্তান্তর, ত্রিকোণমিতি জরিপের মহাস্তম সমূহ। ত্রিকোণমিতি জানেন জমি জমা 230, এগুলো কিন্তু আমি একবারই পড়ছি, এগুলো আপনাদের সামনে আরেকবার পড়ার সুযোগ নাই বা প্রয়োজন নাই বলেই মনে করি, এগুলো এমসিকিউ করে যাচ্ছি, সাথেই থাকবেন। ত্রিকোণমিতি জরিপের মহাস্তম্ভ সমূহ। ত্রিকোণমিতি মানে যে মাটির নিচে যে পিলার মিলার গাড়া থাকে, ওই যে অনেক সময় ব্রিটিশ গাড়ি গেছিল, যে মানে ওই বজ্রপাত রক্ষার জন্য তাদের গবেষণার থেকে অনেক হেল্পফুল ছিল ওই সময়কার, ওইটাকে ত্রিকোণমিতি বলে। তাহলে সহকারী এই ত্রিকোণমিতি যদি জরিপ কিভাবে করবেন? সহকারী সাব ইন্সপেক্টরের নির্মাণা মানে এএসআই, নিম্নপদের নয় এমন পুলিশ অফিসার কর্তৃক ত্রিকোণমিতি জরিপের মহাস্তম সমূহ পরিদর্শন করতে পারেন। তাহলে এএসআই একটা দায়িত্ব পাওয়া গেছে এবার। তাহলে এএসআই দায়িত্ব 223, তিনি কি করতে পারে? এএসআই হলো ত্রিকোণমিতি জরিপের উনি পরিদর্শন করতে পারে, কি পারে? উনি এই স্তম্ভ সমূহ পরিদর্শন করতে পারে। তাহলে সহকারী সাব ইন্সপেক্টর পদের নিম্নয় এমন পুলিশ অফিসার কর্তৃক ত্রিকোণমিতি জরিপের স্তম্ভ সমূহ পরিদর্শন করবেন। দেখছেন এএসআই দায়িত্ব কর্তব্য শুধু 227 সীমাবদ্ধ করবেন না, এই পড়বেন সূচিগুলো। আমি কিন্তু প্রতিনিয়ত মুখস্থ করি না, কারণ কতবার করতে হবে, তোমার পরীক্ষা না, যার কারণে রিভিশন রাখি না। আপনারা সূচিগুলো পরীক্ষা দেবেন, অবশ্যই নিয়মিত রিভিশন করবেন। একদিন একটা করবেন, একদিনই সবগুলো করা লাগবে না। বড় বড় যে সাইডে আইন আছে ওই সাইডের একটা আইন একসে করবেন, পরে সাথে দুটো ছোট আইন করবেন, তারপরে আরেকটা করবেন, ছোট আইন দুটো করবেন। এইভাবেই আপনার দিনের পরিক্রমা চললে আপনি 5 দিনে এবার সাইডে আইন 5টা বাদে 5 দিন পর পর আপনি সূচি রিভিশন করলে আপনার সমস্যা নেই, কারণ সারা বছর তো আপনি পড়তেইছেন, অতএব আপনার ভুলার সুযোগ নেই। এরপরে আপনাদের সামনে এই 234 আর না পড়ি, 234 অনেকগুলো এমসিকিউ বুঝছেন। জন্ম মৃত্যু রেজিস্টার,